ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? কেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত। বিশৃঙ্খলা হোক না হোক তোমার কিছু বলার অধিকার নাই। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিষ্ণুতা আর সহ্য করা হবে না। আশাল্য করবে? তোমার কথায় তো আমি এরশাদের সুর খুঁজে পাচ্ছি। এবার জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আলোচক এবং গবেষক ডক্টর তাজ হাশমি। তিনি বলেছেন, এখনো কেন সেনাপ্রধানকে গ্রেফতার করা হচ্ছে না? যদি সেনাপ্রধানকে গ্রেফতার করা হতো তাহলে হয়তো বা বর্তমান সময় যে সংকটগুলো হচ্ছে সেই সংকটগুলো হতো না। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই বাংলাদেশের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের অপরাধ কমে যাবে এবং আওয়ামী দূষররাও গর্ত থেকে তাদেরকে জেলখানায় নেওয়া যাবে। দর্শক, তার আলোচনা আসলে বুঝতে পারবেন সেনাপ্রধানকে গ্রেফতার না করার মূল কারণটা কি। আমার কথা শুরু করছি। প্রশ্নটা হলো, ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে এখনো গ্রেপ্তার করলেন না কেন? কেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে আমি বলছি গ্রেপ্তার করা উচিত। বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল। তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যে ইউনূস সরকার আসলে এদেরই সরকার। সেই জন্য আমি বারবার ইউনূস সরকারকে বলি কোমর ভাঙা তথাকথিত সরকার। আজকের যুগান্তর পত্রিকা 22শে মের যুগান্তর পত্রিকার একটা হেডলাইন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। কে বলছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার কি কথা বলার অধিকার আছে? যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সম্পর্কে কিছু জ্ঞান আছে এবং কিছু সাধারণ জ্ঞান আছে, তারা ছাড়া বাদ বাকিরা তো জেনারেল মানেই ওরে বাবা রে বাবা জেনারেল। তো চেকভের একটা গল্প ছিল, রাশিয়ার জেনারেলস ডগ। সে চেকভের গল্পে প্রাগ বিপ্লবী রাশিয়াতে জেনারেলদের কি ক্ষমতা ছিল, কতটা প্রভাবশালী ছিল, সেটা চেকভের একটা গল্পে উঠে এসেছিল, জেনারেলের কুকুর। গল্পটা পড়বেন। তো সাধারণ জনগণ এবং অনেক শিক্ষিত জনগণ, যারা শিক্ষিত বাংলাদেশি, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি, ইতিহাস পড়েননি, সমাজবিজ্ঞান পড়েননি এবং যাদের কমন সেন্স গড়ে উঠেছে ওই নাম্বার এবং ফিগার এবং কম্পিউটারের ভেতরে, এর বাইরে তারা চিন্তা করার অবকাশ পাননি, তারা হয়তো আমার এই বক্তব্যে নারাজ হবেন যে ডক্টর হাশমি কি বলছে, জেনারেল, ওরে বাপরে বাপ, জেনারেলকে ইউনূস সাহেব গ্রেপ্তার করবে? জেনারেল, এই জেনারেল যে আসলে ওই জেনারেল যে একজন কর্মচারী, আমাদের বেতনভুক্ত কর্মচারী, এই জেনারেল ওয়াকারুজ্জামান যে কিনা খুনি, স্বৈরাচারী এবং যাকে এক কথা বলা যায় মালাউন, মানে যে ধিক্কৃত, যে বহিষ্কৃত মানব সমাজ থেকে, সভ্য সমাজ থেকে, সে মালাউন হাসিনা দ্বারা নিয়োজিত একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল, একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেলের জামাতা এবং শেখ পরিবার এবং আওয়ামী ঘরানার একজন লোক। এরা নিগৃহীত, এরা নিকৃষ্ট মাল। এই নিকৃষ্ট মালের একটা এখনো সেনাবাহিনীর প্রধান হয়ে বসে আছে এবং এর সাঙ্গপাঙ্গ কিন্তু সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনীতে এখনো অনেকগুলো আছে। সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল। মেজর ডালিম বলেছিলেন, মনে আছে, এই সবগুলোকে কোমরের দড়ি দিয়া বান্দা ঝুলামু। তো ওই মেজর ডালিমের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এগুলার কোমরে নারিকেলের দড়ি দিয়ে, কিন্তু তারা ইউনিফর্ম পরে শুধু ক্ষমতা দাপট দেখাচ্ছে। এই জেনারেল বলেছে যে ডক্টর ইউনূসকে বুকে পাথর চাপা দিয়ে আমরা
প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করেছে, কিন্তু দিল্লি বলে দিয়েছে, হাসিনা বলে দিয়েছে আপাতত স্বীকার করে নাও। আসিফ নজরুলকে আপাতত প্রধান উপদেষ্টা বানানো যাচ্ছে না, এখন আপাতত জেনারেল ডক্টর ইউনূসকে মেনে নাও। কিন্তু ডক্টর ইউনূস যে এতটা অথর্ব হবেন, এতটা ভীরু কাপুরুষ হবেন আমার জানা ছিল না। তার তো, যেটা বহুবার বলেছি, এটা ক্লিশে হয়ে গেছে, বলতে বলতে এটা পচে গেছে, যে চুপ্পু ওয়াকার এবং আসিফ নজরুলকে বহু আগে জেলে দেওয়া উচিত ছিল এবং তার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। কিন্তু আমেরিকান ঘরানার ডক্টর ইউনূস আর দিল্লি ঘরানার ওয়াকারুজ্জামান, এদের ভেতরে যে ঘনিষ্ঠতা, সেটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। এবং সেটা এখন আমাদের নাকের ডগার উপর দিয়ে প্রধান উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে জেনারেল ওয়াকার এখন সদর্পে কথাবার্তা বলছেন। তিনি কি বলছেন? আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেন। মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অনেক টপ ব্রাস বড় বড় অফিসাররা ছিলেন, তাদের সামনে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, করতে হবে, ডিসেম্বরের ভিতরেই। আরে তুমি কে হে? ইউনিফর্ম পরে বসে আছো, তুমি বলছো নির্বাচন কবে হওয়া উচিত না উচিত? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রাইভেটলি ঘরের ভেতরে তুমি বলতে পারো, প্রকাশ্যে জনগণের সামনে খবরের কাগজে যেটা প্রচারিত হয় সেটা বলার অধিকার তোমার কিন্তু নাই। ডক্টর ইউনূস যদি গার্ডস থাকতো, সাহস থাকতো, তাহলে তোমার গর্দনটা ধরে তোমাকে জেলে ঢুকিয়ে দিত। সেটা হচ্ছে না বলেই আমার এই কথা বলার প্রয়োজন পড়ল। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। ওরে বাবা রে বাবা, আগে যেটা বলেছিলাম আমি, সেই মহা বাণী আমি আবার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বলছি। ইউনিফর্মধারী ব্যক্তি বলছে, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। মানে ইউনূস সরকার কি করবে না করবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মানে এক ধরনের সাবঅর্ডিনেশন। ইউনূস সাহেবের এটা পরোক্ষভাবে সমালোচনা। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, আরাকান করিডোর, চট্টগ্রাম বন্দর সংস্কার এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে। এর একটা বিষয়ও তোমাদের আলোচনা করার অধিকার নাই। দেশে মার্শাল্য চলছে না, তোমার মস্তিষ্ক বিকৃত ঘটেছে, তোমাকে মেন্টাল অ্যাসাইলামে নেওয়া উচিত অথবা জেলখানায় নেওয়া উচিত। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে। মানে ওটা ইন ক্যামেরা গোপন মিটিং ছিল। গোপন কিন্তু গোপন থাকে না বাংলাদেশে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং নির্বাচিত সরকার থেকে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার মানে ইউনূস সাহেব যেটা করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া। অবৈধ হলেও সেটা আমরা বলতে পারি, তুমি বলতে পারো না, কোনো পুলিশ অফিসার বলতে পারে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো অফিসার, কোনো সৈনিক এ কথা বলতে পারে না। হাসিনার আদেশে যখন তোমার সৈন্যরা নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করলো, তখন তোমার এই নীতিবোধ কোথায় গিয়েছিল? যা বলছে, যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। আর তুমি যাওয়ার কে হে? তোমাকে ডক্টর ইউনূস যদি বলেন সেনাবাহিনী এখানে মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তখনই কেবল তুমি তোমার সাবঅর্ডিনেটদের বলবে কোথায় ইউনূস সাহেব ফোর্স পাঠাতে বলেছেন। বিশৃঙ্খলা হোক না হোক তোমার কিছু বলার অধিকার নাই।
সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিষ্ণুতা আর সহ্য করা হবে না। আশাল্য করবে? তোমার কথায় তো আমি এরশাদের সুর খুঁজে পাচ্ছি। 82 সালের মার্চের 24 তারিখে এরশাদ ক্ষমতা নেওয়ার আগে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে এইভাবে নানা প্রশ্ন করে নাজেহাল করত এবং দেশ রসাতলে গেল এই বলে সে ক্ষমতা দখল করেছে। তোমার ভিতরে কিন্তু আমি জেনারেল এরশাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। তুমি তো রাজনৈতিক নেতা না, তুমি তো সামরিক কর্মচারী, তুমি কেন কথা বলছো? রাজনৈতিক সরকারের মাধ্যমে এদেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা তোমার অনধিকার চর্চা। স্পর্ধা দিতে দিতে মাথায় উঠে গেছে। ছোট লোকদের আশকারা দিলে প্রথমে কাছে এসে বসে, তারপরে একেবারে ধারে কাছে এসে বসে, তারপরে সরিয়ে দিয়ে সে নিজে ওই জায়গাটা দখল করে নেয়। বসতে দিলে শুতে চায়, বসতে দিয়েছেন, তুমি এখন শুতে চাইছো, সেটা হবে না। তার তোমাকে আমরা সেটা করতে দেব না। সেনাবাহিনী প্রধান অফিসার্স অ্যাড্রেসে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলামেলা আলাপ করেন। আরে তুমি কথা বলবা দেশের প্রতিরক্ষার বিষয় নিয়ে, যে মিয়ানমার আমাদের থ্রেট না ভারত আমাদের থ্রেট, কিভাবে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা যায়, কেবলমাত্র সেই কথাই তোমার মুখ দিয়ে বেরোতে পারে, সেটাও ডক্টর ইউনূসের পরামর্শক্রমে, কেননা তিনি এখনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার। তোমাকে গ্রিন সিগন্যাল দিলে তুমি এই কথাগুলো বলতে পারো। সব ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ। তিনি বলেন, সংস্কারে নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। এই কথাও তোমাকে ঘাড় ধরে জেলখানায় ঢোকানোর জন্য যথেষ্ট। দেশের যে আইন, সেই আইন অনুযায়ী সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই যে তোমার সেনাবাহিনীর সৈনিকেরা, অফিসারেরা, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার AK-47 ধরে মানুষ হত্যা করলো, এগুলো কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য খুব উপযোগী কাজ ছিল? ক্ষতিকর নয় কি? হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা, এগুলো কি ক্ষতিকর নয়? তখন তুমি কোথায় ছিলে? তোমার বিবেক কোথায় ছিল অগাস্টের 3 তারিখ পর্যন্ত? 3 তারিখে যখন নিচের অফিসাররা তোমাকে ঠেলা দিল যে খবরদার, এখন যদি আর হুকুম দাও মানুষ মারার, তোমাকে আমরা গায়েব করে দেব, তখন তুমি ভয়ে পেয়ে বলে দিলা যে না, আর গুলি করা হবে না, এবং মিথ্যা কথা বললা যে মাত্র 5 জন লোক আহত হয়েছে, সেনাবাহিনী গুলি করে কাউকে হত্যা করেনি। তোমাদের স্নাইপার ছিল, মনে নাই? ছাদের উপর থেকে গুলি করে মানুষ মেরেছো। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী সমন্বিতভাবে, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে এবং ছাত্রলীগ মিলে, ভুলে গেছো? এছাড়া সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি, মানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পরও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি। নিশ্চয়ই তোমাদের যদি বলা হয় নির্বাচনের পরেও প্রশাসনকে সহায়তা করা, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেটা তোমাদের দায়িত্ব, কর্তব্য। এটা কোনো অনুগ্রহ করে তোমরা করবে না, এবং সে সিদ্ধান্ত সেনাবাহিনী নেবে না, সেই সিদ্ধান্ত নেবে হোম মিনিস্ট্রি এবং দেশের ডিফেন্স মিনিস্টার এবং দেশের প্রধান উপদেষ্টা। তুমি কে? পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। এদিকে অপর একটি সূত্র জানায়, অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান আরো কিছু বিষয় উল্লেখ করেন। সেনাপ্রধান বলেন, এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। তুমি বলার কে? তোমার বলার অধিকার নেই। সব রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে, এটা তো পলিটিক্যাল সায়েন্সের কথা, এটা একাডেমিক কথা। তুমি এখানে বক্তৃতা দিচ্ছ কেন?
তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করেন, আবার প্রশংসাও করছো, কিন্তু তারা সরকারের পরিচালনা বিষয়ে অনভিজ্ঞ বলে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন। এটা তো বিএনপি নেতা বা বিরোধী দলের নেতারা বলতে পারে, তুমি বলার কি? যে সরকারের অভিজ্ঞতা নেই, তারপরে তুমি তাকে সমর্থন করছো, আবার পরামর্শ দিচ্ছ, এত 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 আস্ফালন করছো কেন? বন্দুক আছে বলে? বন্দুক নিয়ে তো ভারতীয়দের সঙ্গে যুদ্ধ করতে পারো নাই। ভারতীয়রা প্লেন ভর্তি করে যখন মানুষ পাড়ার লোক নিয়ে এসেছিল, তখন তুমি কোথায় ছিলা? তুমি তো ওদের সঙ্গেই লাফাইছো, মানুষ মারছো। এটা এখন অস্বীকার করো, ভয় পেয়েছো। তুমি কিন্তু ভয় পেয়েছো, ভয় পেয়ে মিথ্যা কথা বলছো। তুমি 600 লোককে আশ্রয় দিয়েছো আওয়ামী লীগের, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিছো, তুমি অন্যায় করেছো। সেনাপ্রধান আরো বলেন, হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। তারা কারা? বিদেশ থেকে আসবে? তুমি কি পয়গম্বর হয়ে গেলে নাকি? ভবিষ্যৎবাণী করছো? কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। বক্তব্যের এক পর্যায়ে ওয়াকারুজ্জামান সবাইকে প্রশ্ন করেন, বাপরে বাপ, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক? তাহলে দয়া করে গ্রহণ করো। এটাও তুমি বলতে পারো না। তোমার পরে সরকার তাকে সেনাবাহিনীর প্রধান নিয়োজিত করবে, সেটা সরকারের ব্যাপার, ডিফেন্স মিনিস্ট্রি বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন। তুমি কে? তুমি কি রাজতন্ত্র নাকি, রাজা নাকি, যে আমি চলে গেলাম, আমার পরে অমুক অমুক মিয়া বা অমুক আলী বা অমুক হোসেন প্রধান সেনাপতি হবে? এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমার পরে যে হতে চাও তাকে এখনই দিয়ে দিতে চাচ্ছ তুমি? এতই ছেলের হাতের মোয়া আর্মির চিফ। হ্যাঁ, পরে তিনি বলেন আমাদের 1-11 মতো অভিজ্ঞতা ভালো নয়। আরে ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না। হ্যাঁ, তোমাদের পরিকল্পনাতে 1-11 অথবা 24-3-1982 এরশাদ যেটা করেছিল। তিনি বলেন আমার কোনো রাজনৈতিক ইচ্ছা ও উচ্চাভিলাষ নাই। না থাকারই তো কথা, সেটা বলতে হবে কেন? এখনো প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে, তার মানে তুমি ইউনূস সরকারকে বলছো তারা যোগ্য লোকদের প্রমোশন দিচ্ছেন না, চাপ দিচ্ছেন। বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি প্রক্সি যুদ্ধ হিসাবে একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে। এগুলো দেশদ্রোহিতামূলক কথা। এ ধরনের কোনো কিছু হলে রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবে, ছাত্র জনতা দেখবে, বুদ্ধিজীবী দেখবে, সেনাবাহিনী হুকুম পালন করবে। জি স্যার বলে তোমরা মোবিলাইজ করবে। তোমাদের যদি বলা হয় উত্তর দিকে যাও, উত্তর দিকে যাবে, দক্ষিণ দিকে যেতে বললে দক্ষিণ দিকে যাবে। তোমরা আগ বাড়িয়ে গুলি করতে পারবে না, তোমরা যুদ্ধ করতে পারবে না। সবশেষে অফিসার্স অ্যাড্রেস ওয়াকারুজ্জামান বলেন আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র। তাই নাকি? জানো তোমরা যে আরামায়েশে থাকো, আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র, তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে। তোমরা তো মনে করো তোমরা দেশের রাজা, এই কথাটা বললা কেন? তাদের স্বার্থ বিরোধী কোনো কাজই যেন না ঘটে, সে বিষয়ে আমাদের সবাইকে অটল থাকতে হবে। তুমি একটু হালকা বাহবা পাওয়ার জন্য যে কথা তুমি মিন করো না সেটা বলছো। সাধারণ জনগণের সঙ্গে কি তোমরা যেখানে যে আলিশান ব্যবসা বাণিজ্য তোমরা করছো, ব্যাংক চালাও, কলেজ চালাও, ইউনিভার্সিটি চালাও, কত কিছু চালাও, কত ফ্যাক্টরি, কত কিছু ব্যবসা বাণিজ্য তোমাদের হাতে। সরকারের প্রাইম ল্যান্ড দখল করে করে তোমরা সুপার মানে লাক্সারি ডিলাক্স অ্যাপার্টমেন্ট বানাচ্ছ। এগুলো কি যারা বানায়, যারা থাকে, তারা জনগণের দরিদ্র, ঘাম রক্তের অর্থে আমাদের দেশ গড়েছে? এ সমস্ত কথা মানায় না। এগুলো ছ্যাবলামি, এগুলো ফাজলামি, এগুলো সস্তা রাজনৈতিক বক্তব্য, যেগুলো ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে ছাত্র নেতারা দেয়। তোমার মুখে এটা মানায় না। সুতরাং তুমি যেটা বলেছো এটা রাষ্ট্রদ্রোহিতা। তবে ইউনূস সরকার কেন তোমাদের মতো জেনারেলদের এখনো গ্রেপ্তার করছেন না, সেটা আমার বোধগম্য হচ্ছে না। ইউনূস সরকারের সবকিছু তো উল্টো দিকে চলছে। ঢাকা হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছে যে দক্ষিণ ঢাকার মেয়র পদে যাকে নির্বাচিত করা উচিত, ইশরাক,
এবং তার নামে গেজেট প্রচারিত হয়েছে, সেটা ইউনূস সরকারের কোনো একজন বা একাধিক উপদেষ্টারা আটকিয়ে রেখেছে। সুতরাং আইনের শাসন বাংলাদেশে নেই, হাইকোর্টের আদেশও সরকার অমান্য করছে, এগুলো আমরা জানি। তাই বলে এগুলো আমি বলতে পারি, সাধারণ সিভিলিয়ানরা বলতে পারে, বিএনপি নেতারা বলতে পারে, কিন্তু তোমার বলার অধিকার নেই। দুর্ভাগ্যবশত যতক্ষণ ইউনিফর্ম পরে আছো ততক্ষণ বলা যাবে না। সুতরাং ইউনূস সরকারের ব্যর্থতা তো আমরা আলোচনা করছি, করিডোর নিয়ে যে কথা তারা বলছে আলোচনা করছে, সেটা নিয়ে আমি কালকে অনুষ্ঠান করব, আগেও বলেছি। কিন্তু সেটা কোনো সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর কোনো জেনারেল, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো জেনারেল, কোনো পুলিশের অফিসার, আইজি বা ডিআইজি বলার অধিকার নাই। অনধিকার চর্চার জন্য তোমার চাকরি যাওয়া উচিত। এবং ডক্টর ইউনূসকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনি এই লোকটাকে গ্রেপ্তার করেন। এ কিন্তু সুই হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। এবং এটা যেন না ঘটে, সেটার জন্য আমি জনগণকে হুঁশিয়ার করছি, আপনারা সচেতন থাকবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব ব্যর্থ করার জন্য এই লোকগুলো কিন্তু ঘুরঘুর করছে, হাসিনা এবং মোদিজির সমর্থনে। ওয়াকারুজ্জামান তাদের মধ্যে একজন। সঙ্গে আপনার মত কি? আচ্ছা দেখুন, আপনি দুটো নাম বলেছেন, একটি হচ্ছে মমতাজ আর একটা হচ্ছে নুসরাত ফারিয়া, আমি যদি ভুল না করে থাকি। দুইটা মানুষের পরিচয় কিন্তু আলাদা। একজন হচ্ছে নায়িকা এবং শেখ হাসিনার চরিত্রে সম্ভবত উনি অভিনয় করেছিলেন। আরেকজন কিন্তু গায়িকা হলেও তার চেয়েও বড় পরিচয়, সেই অবৈধ সরকার আমলে উনি সংসদে ছিলেন। তো অতএব মমতাজের গ্রেফতারটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না, কারণ সে তো পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট। শেখ হাসিনা সেই গভর্নমেন্টের পার্ট ছিল, স্টেক হোল্ডার ছিল, তার কাছে অনেক তথ্য আছে। তো মমতাজের গ্রেফতারটা একরকম, নুসরাত ফারিয়ার বিষয়টা অন্য রকম। এখন নুসরাত ফারিয়াকে যদি গ্রেফতার করতে হয়, কথার কথা যে ওই সিনেমায় উনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, তাহলে ওই সিনেমায় শেখ হাসিনার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি কেন গ্রেফতার হবে না? আমি যদি ভুল না করে থাকি, তাহলে ওই সিনেমায় শেখ হাসিনার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি সম্ভবত বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন ক্ষমতাশালী মানুষের সহধর্মিণী। তো তাকে গ্রেফতার করা হবে না আর নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হবে, তাহলে তো আবারও একটা নতুন বৈষম্য দেখতে পাচ্ছি আমরা। তো এই জায়গাটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন শুধু শেখ হাসিনা নয়, শেখ পরিবারের একটা মানুষও গ্রেফতার হয়নি। নট আ সিঙ্গেল পার্সন অফ হাসিনাস ফ্যামিলি। শেখ পরিবারের একটা মানুষকেও গ্রেফতার না করে আমরা যদি নুসরাত ফারিয়া অথবা অন্যান্য নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, খেলোয়াড় বা ছোটোখাটো নেতাকর্মীদের গ্রেফতার দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে চাই, তাহলে সেটা দুঃখজনক। আপনার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসর যারা ছিল তাদেরকে গ্রেফতার করা, আইনের আওতায় আনা। 626 জনের হিসাব আমাকে কে দিবে? আর্মি চিফ যে স্বীকার করলো ক্যান্টনমেন্টের ভিতরে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তারা নিরাপদে চলে গেছে, সেই 626 জনের মধ্যে তো ওবায়দুল কাদেরও ছিল নিঃসন্দেহে। যদিও আর্মি চিফ 626 জনের নাম প্রচার করে না, কিন্তু উনি স্বীকার করেছেন। তো ক্যান্টনমেন্টে যে আমি যদি বলি আমি একটা সাধারণ নাগরিক, আমি নিরাপত্তা দেন, আর্মি চিফ আমাকে দিবে? কোনোদিন দিবে না। তার মানে স্পেশাল আওয়ামী দোসরদেরকেই দেওয়া হয়েছিল। সেই 626 জনের দায় কে নিবে? সেটার দায় তো আর্মি চিফকেও নিতে হবে, অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। এই 626 জনকে আপনি সেফ এক্সিট দিলেন, তারা দিল্লিতে বসে এখন মজমা করছে, তারা লন্ডনে বসে আওয়ামী পরিবারের বিয়ের উৎসবে নাচ গান করছে, তারা সারা দুনিয়ায় উৎসব করে বেড়াচ্ছে। আর এইখানে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আপনি কি দিয়ে যে কি ঢাকবেন, শাক দিয়ে মাছ নাকি বন্দর দিয়ে আগ্রাসন, আমি আসলে জানি না। আর এইদিকে বাস্তবতা হচ্ছে, আমরা আসলে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদটার প্রতিবাদ সবসময় করেছি। অগাস্ট মাসের 5 তারিখের পর ভারতীয় আগ্রাসন থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এর মানে এই নয় যে ভারতের পেট থেকে বের হয়ে এখন আমরা আমেরিকার পেটে ঢুকব। বন্দর নিয়ে যেই পরিকল্পনা করা হচ্ছে, আমি আসলে জানি না চট্টগ্রাম বন্দরকে কেন বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে হবে, অথবা কেন এরকম একটি মানবিক করিডোরের মাধ্যমে অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে। মানবিক করিডোরের অতীত ইতিহাস অত্যন্ত দুঃখজনক এবং রক্তক্ষয়ী ইতিহাস, একটাও সাকসেসফুল এক্সাম্পল নাই
মানবিক করিডরের অতীতে। আপনি যদি কঙ্গোতে দেখেন, আপনি যদি বসনিয়া দেখেন, হার্জেগোভিনা দেখেন, কোনো জায়গায় কোনো সফলতার রেকর্ড নাই। সেখানে আমরা মানবিক করিডর করতে চাচ্ছি, আমরা বন্দরের দায়িত্ব বাইরের কোম্পানিকে দিতে চাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে, আমরা প্রো বাংলাদেশি, আমরা বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা ভারতের করদ রাজ্য হতে চাই না, এবং সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। ভবিষ্যতে আমরা আমেরিকার করদ রাজ্য হতে রাজি নই। আমাদের মরহুম নেতা শফিল আলম প্রধান বলতেন, পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছি, দিল্লির গোলামির করার জন্য নয়। বর্তমান পরিস্থিতিতে আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে দিল্লির গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। অর্থাৎ আমরা বাংলাদেশি হতে চাই। আমরা আমাদের প্রভু হিসাবে মহান রাব্বুল আলামিন আল্লাহকে মানি। ভারতকেও নয়, আমেরিকাকেও নয়, চায়নাকেও নয়, রাশিয়াকেও নয়, আমরা বাংলাদেশি হতে চাই। অতএব এইসব নুসরাত ফারিয়ামূলক গ্রেফতার দেখিয়ে বড় বড় বিষয় ঢাকার চেষ্টা করে লাভ হবে না। মূল রাঘব বোয়াল যারা, তাদেরকে গ্রেফতার করুন, জাতিসংঘকে চাপ দিন, এবং দেশের বাইরে যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনে বিচার আওতায় আনার ব্যবস্থা করুন। নির্বাচন আর কতটা যৌক্তিক সময় দেওয়া উচিত? না, নির্বাচন তো আমরা সবাই চাই, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার মনে থাকার কথা, আমরা যখন এক দফার আন্দোলন করি, যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে, তখন আমরা এক দফার কথা বলেছিলাম। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু এক দফার কথা বলা হয়েছে। এখন এক দফা মানে কি? এক দফা মানে কি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন? অবশ্যই নয়। এক দফা মানে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মানি না, তার পতন চাই, এবং একই সাথে সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কে সরকারে যাবে, কে এমপি হবে, কে দেশ পরিচালনা করবে। এটা ছিল এক দফার মূল প্রতিপাদ্য। তো অতএব ভোট তো আমরা সবাই চাই। ভোট চায় না এমন কোনো মানুষ বা দল বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। কিন্তু বিষয়টা হচ্ছে, একটি ভোটের পরিবেশ কি সৃষ্টি হয়েছে নাকি এখনো, নাকি জোড়াতালি দিয়ে আমরা একটা ভোট দিয়ে ক্ষমতার পালা বদল করব। আমার কথা হচ্ছে, আপনি বিগত 3টি জাতীয় নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যেগুলো হয়েছিল, 14, 18, 24, দেখবেন দিল্লি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে যেতে হইলেও ওই ভারত এবং দিল্লির এনওসি দরকার হতো, অনুমতি দরকার হতো। অতএব বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্য সর্বপ্রথম আমরা যেটা চাই সেটা হচ্ছে, সেই নির্বাচনটা দিল্লির প্রভাবমুক্ত থাকবে। একইভাবে অন্যান্য কোনো শক্তি যদি আসতে চায়, তাদেরও প্রভাবমুক্ত থাকতে হবে। অর্থাৎ দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আমার এলাকায় কে এমপি হবে। জাতীয় নির্বাচনে আমাদের চাওয়া হচ্ছে, আমরা যেটা বারবার বলি, যে একটি জাতীয় নির্বাচনের জন্য যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। একই সাথে সাথে আমরা জাগপা থেকে বারবার বলি, বহির্বিশ্বের প্রভাবমুক্ত, দিল্লির প্রভাবমুক্ত নির্বাচন হতে হবে। সেই পরিবেশটা এখনও সৃষ্টি হয় নাই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সচিবালয় হোক, এমবেসি হোক, পুলিশ প্রশাসন হোক, বিভিন্ন প্রশাসন থেকে আওয়ামী দোসরদেরকে এখনও সরাতে পারেনি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা বসে রয়েছে, দায়িত্ব নিয়ে বসে রয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের মধ্যেও দিল্লির প্রতিনিধিরা বসে রয়েছে, যারা জাতীয় নির্বাচন যদি আয়োজন করতে চায়, তাহলে ওই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দিল্লির প্রভাবমুক্ত নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি না। এখনও সেই পরিবেশ সৃষ্টি হয় নাই। অতএব আমরা অনুরোধ জানাতে চাই, দ্রুত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য যেই কার্যক্রমগুলো প্রয়োজন, সংস্কার যেটা প্রয়োজন, গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচনের জন্য, সেটা করতে হবে। একই সাথে সাথে সকল প্রশাসনে আওয়ামী এবং দিল্লি মুক্ত করতে হবে। তখনই একটি সঠিক জাতীয় নির্বাচন হবে। নতুবা নির্বাচন হবে, লোক দেখানো নির্বাচন হবে, বাইরের বহির্বিশ্ব ঠিক করে দিবে, অন্তর্বর্তী সরকার ঠিক করে দিবে কে জিতে আসবে, কে দেশ পরিচালনা করবে। সেইটা আমরা দেখতে চাই না। তো খুব বেশি সময় দেওয়ার সুযোগ অন্তর্বর্তী সরকারকে নাই। সবার প্রথম অন্তর্বর্তী সরকারকে কার্যক্রমগুলো শুরু করতে হবে। সবাই যেটা বলে সেটা হচ্ছে, সংস্কার আগে না নির্বাচন আগে। আমি যেটা বলতে চাই, সংস্কার এবং নির্বাচন কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। সংস্কার করতে করতেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। এবং একই সাথে সাথে সবাই যেটা ভুলে যাচ্ছে, তার নাম হচ্ছে বিচার। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার হতে হবে। অতএব সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টি কার্যক্রম একই সাথে পরিচালনা করতে হবে এবং দ্রুত বাংলাদেশকে সেই স্বপ্নিল গণতান্ত্রিক বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা। দর্শক আলোচনা শুনেছেন, সেনাপ্রধানের গ্রেফতার নিয়ে তিনি কথা বলেছেন। এটা তো আমাদের কাছে হয়তো বা বিলাসিতার মতো, কারণ সেনাপ্রধানের পদত্যাগ সরানোর জন্য, সেনাপ্রধানকে সরানোর জন্য আন্দোলন বা কথা হচ্ছিল, কিন্তু সেটাতে অনেকে বাগড়া দিয়েছে। বিশেষ করে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তারা এটাকে সমর্থন না করার কারণে কিন্তু সরকার সেনাপ্রধানকে সরাইতে পারে নাই। তো এখানে যদি আবার সেনাপ্রধানের গ্রেফতারের কথা হয়, সেটা তো আমি বলবো যে অনেক বিলাসিতা হয়ে যায়। তো সেনাপ্রধান যদি আসলেও দেশের জন্য বা দেশের বিরুদ্ধে কাজ করেন, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তিনি কাজ করেন কিনা সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস বলেছেন বা সরকার ইচ্ছা পোষণ করেছে করিডোর দেওয়ার জন্য, কিন্তু সেনাপ্রধান ইচ্ছা পোষণ করেছেন বা তাদের সিদ্ধান্ত হচ্ছে তারা করিডোর দিবে না। একটা নির্বাচিত সরকার ছাড়া করিডোর দেওয়া যাবে না। এখানে বোঝা যায় সরকারের সাথে তার দ্বিমত রয়েছে, সরকারের সাথে তার একটা মুখোমুখি অবস্থান রয়েছে। সরকার বলছে 26শে জুনের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু সেনাপ্রধান বলছেন বিএনপির সুরে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। তার মানে সেনাপ্রধানের সাথে একটা গণ্ডগোল অবশ্যই বর্তমান সরকার রয়েছে। তাহলে সরকার কেন তাকে গ্রেফতার করতে পারছে না? সরকার বোঝার চেষ্টা করছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা এক হলো বিএনপি বা রাজনৈতিক দলগুলো বাধা, অন্যদিকে সেনাবাহিনীর ভিতরেও একটা আতঙ্ক বা সেনাবাহিনীর ভিতরে একটা বিদ্রোহী কিছু আছে। শুধু সেনাপ্রধান একা সরিয়ে দিলে তো হবে না, তার ভিতরে থাকা আরও অনেক জেনারেলকে সরাতে হবে। এগুলো সরালে হয়তো বা যে সার্বভৌমত্ব বা সাংবিধানিক যে একটা সংকট, সেটা আসলে হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার এটা সুযোগ ছিল, 5 আগস্টের পর সুযোগ ছিল সেনাপ্রধানকে বা আওয়ামী দূষক যে সমস্ত জেনারেল রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার, কিন্তু ওই সময় না সরিয়ে এখন যদি সরানোর চিন্তা করেন, এখন সার্বভৌমত্বর আমি বলবো বা সাংবিধানিক সংকট হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু যেই সময় সরানোর কথা বলা হয়েছিল, ওই সময় সরালে সাংবিধানিক সংকট হতো না, বরং দেশের জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নিত।